কোথা থেকে এলি তুই, কোথায় বা পড়িলি, করিলি পাহাড় ক্ষয়, আমায় না চিনিলি। তখন নদী বলছে, জন্ম আমার উঁচু স্থলে, পড়েছি তোমারই কোলে, ক্ষয় বহন অবক্ষেপণ বেগবতী বলে। অর্থাৎ সমুদ্র একদিন নদীকে জিজ্ঞাসা করছে, কোথা থেকে এলি তুই, কোথায় বা পড়িলি, করিলি পাহাড় ক্ষয়, আমায় না চিনিলি। তখন নদী বলছে, জন্ম আমার উঁচু স্থলে, পড়েছি তোমারই কোলে, ক্ষয় বহন অবক্ষেপণ বেগবতী বলে। স্নেহের ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নদীর কাজ। এই নদীর কাজ চ্যাপ্টারটি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দশম তথা ডিগ্রি কোর্সে আছে। ছড়া কবিতার মাধ্যমে তথা ছবি অঙ্কনের মাধ্যমে আমি তোমাদের এই চ্যাপ্টারটি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো, আমাদের জানা উচিত নদী কাকে বলে। দেখো, নদী হলো একটি প্রাকৃতিক শক্তি তথা স্বাভাবিক জলধারা। মানুষ শত শত বালতি জল ঢেলে কখনোই নদীর সৃষ্টি করতে পারবে না। এটা প্রকৃতির দান, প্রকৃতি নদীর সৃষ্টি করে, তাই নদীকে বলা হচ্ছে স্বাভাবিক জলধারা। এখন আমরা নদী কাকে বলে প্রথমে জেনে নেব। দেখো, সুউচ্চ পার্বত্য অঞ্চল কিংবা উচ্চ মালভূমি থেকে উৎপন্ন স্বাভাবিক জলধারা ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে যখন কোনো সমুদ্রে বা হ্রদে কিংবা নিম্নভূমিতে পতিত হয়, তখন তাকে নদী বলে। এখন এই নদীর সৃষ্টি হয় কিভাবে তা জানতে হবে। তাহলে আমরা জানলাম যে নদী প্রাকৃতিক শক্তি এবং স্বাভাবিক জলধারা, এবং নদী অবিরত বয়ে চলে। নদী হলো প্রাকৃতিক শক্তি, স্বাভাবিক জলধারা, অবিরত বয়ে চলে যেন পাগল পারা। নদী হলো প্রাকৃতিক শক্তি, স্বাভাবিক জলধারা, অবিরত বয়ে চলে যেন পাগল পারা। এখন নদীর এই সৃষ্টি কিভাবে হয় তা জানা আমাদের একান্ত প্রয়োজন। দেখো, নদীর সৃষ্টি হয় চারভাবে। হিমবাহ বা বরফ গলা জল থেকে নদীর সৃষ্টি হতে পারে। নদীর সৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের জল থেকে। নদীর সৃষ্টি হতে পারে ঝর্ণা বা প্রস্রবণ থেকে। নদীর সৃষ্টি হতে পারে কোনো হ্রদ থেকে। দেখো, যেটা বলা হচ্ছে যে হিমবাহ অর্থাৎ বরফ গলা জল, আমরা জানি সুউচ্চ পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। সেই তুষার কণাগুলি পরস্পরের সঙ্গে সংঘবদ্ধ হয়ে এই বরফের পিণ্ডে পরিণত হয়। এই বরফ বা বরফের স্তূপ ভূমির ঢাল বরাবর প্রবাহিত হতে থাকে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বরাবর হিমবাহ প্রবাহিত হতে থাকে। এই যে হিমবাহ প্রবাহিত হতে হতে একটা নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করার পর গলতে শুরু করে, তখন সেই গলা জল থেকে নদীর সৃষ্টি হতে পারে। যে স্থানে হিমবাহ বা বরফের স্তূপ গলতে শুরু করে সেই স্থানটিকে বলা হচ্ছে হিমরেখা। অর্থাৎ হিমরেখার নিচে বরফ জলে পরিণত হয় এবং হিমরেখার উপরে জল বরফে পরিণত হয়। তাহলে এখানে বরফ আর এখানে হচ্ছে জল। তাহলে এই বরফ গলা জল থেকে বা তুষার গলা জল থেকে তোমার নদীর সৃষ্টি হতে পারে। যেমন গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। অর্থাৎ গঙ্গা নদী বরফ গলা জলে পুষ্ট নদী। তারপর দেখো, বৃষ্টিপাতের জল থেকে নদীর সৃষ্টি হতে পারে। পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের জল গড়িয়ে আসে এবং তা থেকে নদীর সৃষ্টি হতে পারে। যেমন বৃষ্টিপাতের জল থেকে দেখো নদীর সৃষ্টি হয়েছে, এখানে এই নদীর সৃষ্টি হয়েছে। তাহলে এইরকম আমরা বৃষ্টিপাতের জল থেকে সৃষ্টি হয়েছে এরকম নদী আমরা উদাহরণ হিসাবে বলতে পারি আমাদের ছোটনাগপুর মালভূমির যে নদীগুলো, যেমন তোমার দামোদর নদ, তারপরে হচ্ছে কংসাবতী নদী, তারপরে এদিকে হচ্ছে সুবর্ণরেখা নদী,
এই নদীগুলো হচ্ছে তোমার বৃষ্টিপাতের জল থেকে সৃষ্টি হয়েছে। তাছাড়া ঝর্ণা বা প্রস্রবণ থেকেও নদ নদীর সৃষ্টি হতে পারে, যেমন কাস্ট অঞ্চলে এরকম অনেক নদী দেখতে পাওয়া যায় যেগুলো ঝর্ণা বা প্রস্রবণ থেকে সৃষ্টি হয়েছে। তাছাড়া হ্রদ থেকেও নদীর সৃষ্টি হতে পারে, যেমন আমাদের লুনি নদীর সৃষ্টি হয়েছে আনা সাগর নামক একটি হ্রদ থেকে। তাহলে আমরা জানলাম নদীর সৃষ্টি। দেখো, বৃষ্টিপাত আর ঝর্ণা থেকে নদ নদীর সৃষ্টি, বৃষ্টিপাত আর ঝর্ণা থেকে কিংবা তুষার জলে নদ নদীর সৃষ্টি হয় জানো সকলে। বৃষ্টিপাত আর ঝর্ণা থেকে কিংবা তুষার জলে নদ নদীর সৃষ্টি হয় জানো সকলে। এরপর আমরা জানব যে নদীর যেখানে সৃষ্টি হয় সেই স্থানটিকে উৎস বলে। যেমন দেখো, এই নদীটির উৎস হলো এই জায়গাটি নদীর উৎস। তারপরে এই নদীটির উৎস হলো, দেখো এই নদীর উৎস হলো এই জায়গাটি। তারপরে এই পাশের এই নদীটির উৎস হলো, দেখো এটি হলো নদীর উৎস। তারপরে আরেকটি নদীর, এটি হলো নদীর উৎস। লক্ষ্য করো, নদীর উৎস। আর নদী যেখানে পতিত হয় তাকে বলে নদীর মোহনা। দেখো, নদী যেখানে পতিত হয়, সমুদ্রে নদী সাধারণত পতিত হয়, বেশিরভাগ নদী সমুদ্রে পতিত হয়, তাহলে এটি হলো নদীর মোহনা। হ্যাঁ, তাহলে যেখানে নদী পতিত হয় তাকে নদীর মোহনা বলে। যেখানেতে নদীর জন্ম উৎস তারে বলে, মোহনাতে পড়ে নদী ওই সাগরের জলে। যেখানেতে নদীর জন্ম উৎস তারে বলে, মোহনাতে পড়ে নদী ওই সাগরের জলে। এরপর আমরা জানবো, দেখো উপনদী কাকে বলে। উপনদী কাকে বলে আমাদের জানা একান্ত দরকার। দেখো, নদীর সঙ্গে যখন একটি নদীর সঙ্গে অন্য কোনো একটি নদী এসে মিলে যায় বা মিশে যায়, কোনো একটি নদীর সঙ্গে অন্য একটি নদী যখন মিশে যায়, তখন ওই মিশে যাওয়া নদীটিকে বলা হয় উপনদী। যেমন লক্ষ্য করো, এই যে এই যে মূল নদী, এই মূল নদীর সঙ্গে দেখো এখানে দেখো এই নদীটি মিশে গেছে। দেখো এই নদীটি মিশে গেছে, এই নদীটি মিশে গেছে, তাছাড়া এই নদীটিও মিশে গেছে। তাহলে এগুলো হচ্ছে উপনদী। তাহলে স্বতন্ত্রভাবে উৎপন্ন কোনো নদী যখন অন্য নদীতে মিশে যায় তখন তাকে বলে উপনদী। নদীর সঙ্গে আরেক নদী যদি মিশে যায় উপনদী বলবে তারে, দ্বিধা কোনো নাই। নদীর সঙ্গে আরেক নদী যদি মিশে যায় উপনদী বলবে তারে, দ্বিধা কোনো নাই। তাহলে উপনদীর উদাহরণ যদি বলা হয়, তাহলে উপনদীর উদাহরণ হিসাবে বলতে গেলে বলতে হবে আমাদের, যেমন গঙ্গার উপনদী হলো যমুনা, গঙ্গার উপনদী যমুনা। তাছাড়া গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক এগুলি হলো গঙ্গার উপনদী, কারণ গঙ্গা নদীর সঙ্গে এই নদীগুলো মিশে গেছে। এরপর আমরা জানব উপনদী কাকে বলে। দেখো, উপনদীর সঙ্গে যদি কোনো নদী মিশে যায়, যেমন এই নদীটি লক্ষ্য করো, হ্যাঁ উপনদীর সঙ্গে যেমন এই নদীটি দেখো লক্ষ্য করো, এই যে এই নদীটি হলো উপনদী, কারণ এই উপনদীর সঙ্গে মিশে গেছে। তাহলে উপনদীর সঙ্গে নদীটি মিশে গেছে, তাই এটিকে বলে উপনদী। তাহলে উপনদীকে বলে উপনদী। যেমন গঙ্গার উপনদী হলো যমুনা, আর যমুনার উপনদী হলো চম্বল। তাহলে চম্বল হলো গঙ্গার উপনদী। তাহলে দেখো, উপনদীর সঙ্গে যদি অন্য নদী মিশে উপনদী বলবে তারে একটু ভালোবেসে। উপনদীর সঙ্গে যদি অন্য নদী মিশে উপনদী বলবে তারে একটু ভালোবেসে। তাহলে আরেকবার বলছি, দেখো যে উপনদীর সঙ্গে যে নদী মিশে যায় তাকে বলে উপনদী, অর্থাৎ উপনদীকে বলে উপনদী। যেমন গঙ্গার উপনদী হলো চম্বল। এরপর আমরা জানব শাখা নদী কাকে বলে। দেখো, কোনো নদী থেকে যে অংশটি আলাদা হয়ে যায় সেই আলাদা হওয়া অংশটিকে বলা হয় শাখা নদী। লক্ষ্য করো, যেমন এখানে যে নদী দেখো, এই নদীটি বয়ে আসছে, এই নদীটি দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই একটি ভাগ আর এই একটি ভাগ।
তাহলে দুটি হলো শাখা নদী। তাহলে নদী থেকে যখন যে অংশটি আলাদা হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটি হলো শাখা নদী। যেমন গঙ্গার শাখা নদী হলো, একদিকে হচ্ছে প্রধান শাখা হচ্ছে পদ্মা, আর অপরটি হচ্ছে অপ্রধান শাখা যেটা ভাগীরথী হুগলি, ভাগীরথী হুগলি। তাহলে মূল নদী থেকে যদি আলাদা কেউ হয়, শাখা নদী নামে তারে জানিবে নিশ্চয়। মূল নদী থেকে যদি কেউ আলাদা, মূল নদী থেকে যদি আলাদা কেউ হয়, শাখা নদী নামে তারে জানিবে নিশ্চয়। এরপর আমরা জানবো, দেখো প্রশাখা নদী কাকে বলে। দেখো শাখা নদী থেকে, এই যে এটি শাখা নদী আমরা জানি, আগে জেনে গেছি, শাখা নদী থেকে কোনো একটি অংশ যদি আলাদা হয়ে যায়, তাহলে সেই নদীটিকে বলা হবে প্রশাখা নদী। অর্থাৎ শাখা নদী থেকে বিচ্ছিন্ন নদীকে বলা হয় প্রশাখা নদী। যেমন দেখো এটি হচ্ছে, লক্ষ্য করো, এটি হচ্ছে প্রশাখা নদী। তাহলে শাখা নদী থেকে বিচ্ছিন্ন নদীকে বলা হচ্ছে প্রশাখা নদী। শাখা থেকে কোনো নদী বেরিয়ে আসিলে ভূগোল শাস্ত্র মতে তারে প্রশাখা নদী বলে। শাখা থেকে কোনো নদী বেরিয়ে আসিলে ভূগোল শাস্ত্র মতে তারে প্রশাখা নদী বলে। এই প্রশাখা নদীর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন মাতলা, গোসাবা। অর্থাৎ গঙ্গার যদি শাখা নদী আমরা ভাগীরথী হুগলিকে ধরি, এবং সেই ভাগীরথী হুগলি থেকে তোমার আলাদা হয়ে গেছে যেমন মাতলা নদী, গোসাবা নদী। অর্থাৎ মাতলা, গোসাবা হলো তোমার গঙ্গার প্রশাখা নদী। তাহলে আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা নদীর অন্যান্য বিষয়গুলি জানব। ভালো থেকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করছো তাদের অশেষ ধন্যবাদ। আমি শ্রী সুজিত দে, ভূগোল শিক্ষক, কুস্তাউর উচ্চ বিদ্যালয়।